প্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কেবি অর্থাৎ কাউসার্স বায়োলজিতে। যারা জীববিজ্ঞান ভালোবাসো, যাদের জীববিজ্ঞান সম্পর্কে জানার আগ্রহ রয়েছে এবং যারা মেডিকেল, ডেন্টাল অথবা বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের বিষয়গুলোতে পড়তে চাও, তাদের জন্য আমাদের এই আয়োজন। নিয়মিতভাবে আমাদের এই আয়োজন থাকবে। আমরা আজকে জীববিজ্ঞানের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা আমরা যাকে বলছি প্রান্তীয় শ্বসন, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চলো আমরা দেখে নেই আমাদের আজকের আলোচনার যে বিষয়টি রয়েছে সেটি তোমাদের কাছে কতটুকু মজার বা উপভোগ্য করে উপস্থাপন করা যায়। তোমরাও তৈরি থাকো, প্রত্যাশা করছি যে আজকের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এই বিষয়টি নিয়ে তোমাদের ভালো লাগবে। আমরা জানি যে শ্বসনের ক্ষেত্রে বা অক্সিডেশন যাকে আমরা বলছি, তার ক্ষেত্রে দুটো বিষয় রয়েছে। একটি হচ্ছে যে দুটো ধাপ রয়েছে, একটি হচ্ছে গ্লাইকোলাইসিস আর একটি হচ্ছে ক্রেবস সাইকেল। আমরা গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেল শেষে আমরা দেখে থাকি যে কতগুলো শ্বসনিক উপাদান যেখান থেকে বিভিন্ন শক্তি উৎপাদিত হতে পারে, সেই উপাদানগুলো তৈরি হয়। সেই উপাদান বা বস্তুগুলো কি কি হতে পারে, যেমন আমরা জানি হলো NADH2 এবং FADH2। এই জাতীয় উপাদানগুলো রয়েছে, এগুলোকে ভেঙে, এখান থেকে যে উচ্চ শক্তির ইলেকট্রন আছে সেগুলোকে ভেঙে আমরা শেষ পর্যন্ত কি তৈরি করব, এখান থেকে হলো এটিপি তৈরি করব। একই রকমভাবে FADH2 থেকে আমরা কি তৈরি করব, এটিপি তৈরি করব। আমরা তো করব না, অর্থাৎ জীবদেহের অভ্যন্তরে শ্বসনের মাধ্যমে NADH2 থেকে এটিপি তৈরি হবে, আবার FADH2 থেকে এটিপি তৈরি হবে। তাহলে মূলত আমরা এটাকে বলে থাকি অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া। এই যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া, এখানে মূলত দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে অক্সিডেশন বা শ্বসন, আরেকটা হলো এর সাথে কি ফসফেট যুক্ত হওয়া, এটাকে আমরা বলছি ফসফোরাইলেশন প্রক্রিয়া। পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হলে আমরা বুঝতে পারবো যে এখানে জারণ প্রক্রিয়া কিভাবে ঘটে আর কিভাবে এটিপি অর্থাৎ অ্যাডেনোসিন ট্রাইফসফেট বা ফসফোরাইলেশন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়ে থাকে। মূলত আমরা গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেলে এটাও দেখেছি যে সেখানে হলো এডিপি থেকে এটিপি তৈরি হয়েছিল। এডিপি অ্যাডেনোসিন ডাইফসফেট, এর সাথে কি যুক্ত হয়েছিল, একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়েছিল। এটা হয়ে কি তৈরি করেছিল, এটিপি তৈরি হয়েছে। কিন্তু NADH2 এবং FADH2 সরাসরি কখনো এটিপি তৈরি করতে পারে না। বিষয়টা এমন, সহজে ব্যাখ্যা করলে তোমরা বুঝতে পারবে। ধরে নাও তোমার পকেটের মধ্যে একটা 1000 টাকার নোট আছে, তুমি এটিকে সহজেই বাজারে গিয়ে কেনাকাটা করতে পারবে। কিন্তু তোমার পকেটে যদি NADH2 মানে 3000 টাকার একটা চেক থাকে, তো এটি কি তুমি মুদি দোকানে কিংবা কোনো শপিং মলে গিয়ে এটিকে কি ইউটিলাইজ করতে পারবা না। তাহলে অক্সিডেটিভ আমাদের ফসফোরাইলেশনের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাই ঘটছে যে NADH2 FADH2 এগুলোকে ভেঙে আমরা কি তৈরি করব, আমরা এটিপি তৈরি করব। তাহলে এই প্রক্রিয়ার জন্য আসলে আমাদের যে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ক্ষেত্রে এই প্রক্রিয়ায় যাওয়ার আগে আমাদের কতগুলো বিষয় সম্পর্কে একটু জানাটা জরুরি। চলো আমরা সেই বিষয়গুলো সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমত আমরা আগে জানবো যে ETS বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ETNS যাকে আমরা বলছি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ক্ষেত্রে এখানে দুটো বিষয় আছে, একটু লক্ষ্য করি আমরা। এই ট্রান্সপোর্ট সিস্টেমের ক্ষেত্রে দুটো বিষয় আছে। আমরা যদি এই দুটো বিষয়কে এভাবে চিন্তা করে থাকি, একটি হচ্ছে হাইড্রোজেন ক্যারি করে, হাইড্রোজেন বাহক বা হাইড্রোজেন ক্যারিয়ার। আমরা একটা হাইড্রোজেন বাহক। আর কিছু উপাদান রয়েছে যেটা হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার, এটা হলো ইলেকট্রন বাহক।
আমরা এটাকে বলছি ইলেকট্রন বাহক। তার মানে কিছু থাকে হাইড্রোজেন বাহক আর কিছু থাকে হলো ইলেকট্রন বাহক। যেহেতু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এমন একটা সিস্টেম যার মধ্যে হাইড্রোজেনকে বহন করবে এবং ইলেকট্রনকে কেউ কেউ বহন করবে। তো আমরা ফ্লাভোপ্রোটিন নামে কতগুলো প্রোটিন সম্পর্কে আমরা জানি, যে ফ্লাভোপ্রোটিন যেমন FAD, ফ্লাভিন অ্যাডেনোসিন ডাইনিউক্লিওটাইড, FMN, ফ্লাভিন মনোনিউক্লিওটাইড, FES অর্থাৎ আয়রন সালফার, এবং এর মধ্যে আরেকটা উপাদান থাকে হাইড্রোজেনকে ক্যারি করার জন্য, সেটি হচ্ছে ইউভি কুইনন, বা আমরা এটাকে বলে থাকি কোএনজাইম কিউ। এই উপাদানগুলো হচ্ছে হাইড্রোজেন বাহক হিসেবে কাজ করে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। আবার ইলেকট্রন বাহক হিসেবে কাজ করে এখানে বিভিন্ন ধরনের সাইটোক্রোম। তাহলে এখানে হলো সাইটোক্রোম, CYT দিয়ে সংক্ষেপে আমরা সাইটোক্রোম বোঝাচ্ছি। এখানে থাকবে হলো সাইটোক্রোম বি, সাইটোক্রোম CYT, সাইটোক্রোম থাকবে হলো সাইটোক্রোম C1, এরপর থাকবে সাইটোক্রোম থাকবে A, এবং থাকবে সাইটোক্রোম A3। তাহলে আমরা বুঝে নিলাম আগে যে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ক্ষেত্রে দুটো বিষয় জানাটা খুব জরুরি। একটি হচ্ছে হাইড্রোজেন বাহক আর একটা হচ্ছে ইলেকট্রন বাহক। এবার এই যে ট্রান্সপোর্ট সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমটা কতগুলো কমপ্লেক্সের ভেতর দিয়েই এই সিস্টেমটা গিয়ে থাকে। তো আমরা এবার সেই বিষয়টা একটু জানার চেষ্টা করি যে এগুলোর সাথে আর কি কি কমপ্লেক্স রয়েছে। তাহলে বেসিক্যালি আমরা যদি এবার চিন্তা করি যে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটি কোথায় ঘটে থাকে সেটি আগে জেনে নেই, তারপর কমপ্লেক্সগুলো নিয়ে আমরা কথা বলবো। এটা জানতে হলে আমাদেরকে প্রথমে একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকতে হবে। তাহলে এটা মাইটোকন্ড্রিয়ার, এটা হলো আউটার মেমব্রেন, আর এর ভেতরে থাকে হলো ধরে নিচ্ছে আর একটা থাকবে হলো ইনার মেমব্রেন। আমরা এভাবে যদি একটা মাইটোকন্ড্রিয়া এঁকে ফেলি, এই হচ্ছে আমাদের একটি মাইটোকন্ড্রিয়া। বাইরের দিকে যে মেমব্রেনটি আমরা তাকে বলেছি হলো আউটার, আর ভেতরের দিকে যে মেমব্রেনটি আছে আমরা তাকে বলেছি হলো ইনার মেমব্রেন, ইনার। আর ভেতরের দিকে যে অংশগুলো আছে এটার নাম বলেছি আমরা ম্যাট্রিক্স, এটা আমরা জানি। তাহলে এই যে আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন রয়েছে, দুটো মেমব্রেনের মাঝখানে একটা অংশ রয়েছে, তাকে আমরা বলে থাকি যে ইন্টার মেমব্রেনাল স্পেস। এর নাম দিয়েছি আমরা ইন্টার মেমব্রেনাল স্পেস। এই যে ইন্টার মেমব্রেনাল স্পেস রয়েছে, বা দুটো মধ্যবর্তী আন্তঃঝিল্লি যে স্পেসটা রয়েছে, ফাঁকা স্থানটা রয়েছে, এটি আমরা একটু জেনে রাখি। মূলত ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ক্ষেত্রে ট্রান্সপোর্টটা কোথায় হয়ে থাকে? ট্রান্সপোর্ট হয়ে থাকে এই ভেতরের দিকে যে ইনার মেমব্রেন আছে, এই জায়গার মধ্যে আসলে মূলত কি হয়ে থাকে, ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা এখানে কি করে কাজ করে থাকে। তাহলে মূলত ঘটনা ঘটে কোথায়? এই জায়গাটার মধ্যে, এই মেমব্রেনের এই অংশটুকুর মধ্যে। এটা আমরা একটু মনে রাখি, এটা একটু মাথায় রাখি। এরপরে আমরা একটু আগে আলোচনা করতে চেয়েছিলাম যে আমাদের বিভিন্ন কমপ্লেক্সগুলো কিভাবে কাজ করে এখানে। তাহলে আমরা এবার একটু জানার চেষ্টা করি যে যে কমপ্লেক্সগুলোর কথা বললাম আমরা, এখানে মূলত আছে চারটি কমপ্লেক্স। এই চারটি কমপ্লেক্স কি কি? তাহলে এখানে কমপ্লেক্সের মধ্যে কমপ্লেক্স যদি আমরা এরকম চিন্তা করি, কমপ্লেক্স নাম্বার 1, এখানে থাকে হলো NAD ডিহাইড্রোজেনেস,
জিনাস। এর সাথে থাকে ডিহাইড্রোজেনেস এবং তার সাথে যুক্ত অবস্থায় থাকে FMN, আরও যুক্ত অবস্থায় থাকে FeS, আয়রন সালফার। এটা হলো কমপ্লেক্স নাম্বার 1, আমরা রোমান 1-এ লিখে থাকি এটা। কমপ্লেক্স নাম্বার 2, 2-এর মধ্যে থাকে সাকসিনিক ডিহাইড্রোজেনেস, সাকসিনেট ডিহাইড্রোজেনেস, ডিহাইড্রোজিনেস, সাকসিনেট ডিহাইড্রোজেনেস এবং এর সাথে থাকে হলো FAD এবং আয়রন সালফার। এবার আমরা কমপ্লেক্স নাম্বার 3, কমপ্লেক্স নাম্বার 3-তে থাকে হলো সাইটোক্রোম বি, সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম C1। কমপ্লেক্স নাম্বার 4, এর মধ্যে থাকবে সাইটোক্রোম A এবং সাইটোক্রোম A3। তাহলে আমরা জানলাম যে কমপ্লেক্সগুলোর কথা আমরা আলোচনা করলাম বা বললাম যে এখানে কিছু কমপ্লেক্স রয়েছে। এই কমপ্লেক্সগুলো দিয়ে আমাদের কি তৈরি? ইলেকট্রন বা ETS বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা তৈরি। আমরা একটু পরেই দেখতে পারবো কমপ্লেক্সগুলো কার অবস্থান কোথায়, কিভাবে এগুলো কাজ করে, সেটি আমরা একটু পরে দেখব। তাহলে আমরা জানলাম যে এখানে কমপ্লেক্স 1-এর মধ্যে আছে NAD, নিকোটিনামাইড অ্যাডেনোসিন ডাইনিউক্লিওটাইড ডিহাইড্রোজেনেস, ফ্লাভিন মনোনিউক্লিওটাইড এবং আয়রন সালফার। একই রকমভাবে আমরা এখানে বলছি 2 নম্বরে সাকসিনেট ডিহাইড্রোজেনেস, FAD এবং আয়রন সালফার। এগুলো কমপ্লেক্স। এক একটা কমপ্লেক্স বিভিন্ন প্রোটিনগুলো মিলে, প্রোটিন কমপ্লেক্স মিলে এক একটা কমপ্লেক্স তৈরি করেছে। কারণ এর মধ্যে কেউ হচ্ছে হাইড্রোজেন ক্যারিয়ার হবে, কেউ ইলেকট্রন ক্যারিয়ার হবে। আমরা একটু আগে দেখেছিলাম কারা কারা হাইড্রোজেন এবং ইলেকট্রন ক্যারিয়ার। আমরা দেখলাম যে 3 নম্বরে এসে সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম C1, আর এর মধ্যে হলো 4 নম্বরে এসে আমরা দেখলাম কমপ্লেক্স সাইটোক্রোম A এবং সাইটোক্রোম A3। প্রিয় শিক্ষার্থী, আর একটা বিষয় মনে রাখতে হবে, আমরা এর আগে দেখেছিলাম যে ইউভিকুইনন বা এখানে কোএনজাইম কিউ, এটা কি করে? এটি কিন্তু এই কমপ্লেক্সের মধ্যে বা ট্রান্সপোর্ট সিস্টেমের ভেতরের দিকে তারা কিন্তু এভাবে ইন্টারনাল যে মেমব্রেনটা রয়েছে, ইনার মেমব্রেন রয়েছে, ইনার মেমব্রেনের মধ্যে থাকে না। এর মধ্যে আরেকটা সাইটোক্রোম আছে, সেটি হচ্ছে সাইটোক্রোম সি। এই সাইটোক্রোম সিও কিন্তু এই কমপ্লেক্সগুলোর সাথে যুক্ত অবস্থায় থাকে না। এরা হলো একটু ভ্রাম্যমান অবস্থায় থাকে, এরা একটু মোবাইল কিংবা এরা একটু ফ্রি থাকার চেষ্টা করে, থেকে তারা কিন্তু কি করে যে তারা হাইড্রোজেন এবং ইলেকট্রনগুলোকে কি করে ক্যারি করে। একটা কমপ্লেক্স থেকে আর একটা কমপ্লেক্সের মধ্যে হাইড্রোজেন এবং ইলেকট্রনগুলোকে কি করে ক্যারি করে, বেসিক্যালি ইলেকট্রনকে তারা হলো ক্যারি করে। তাহলে আমরা এবার এই পুরো সিনারিটা জানলাম। যদি আরেকটু মনে করার চেষ্টা করি, আমরা শুরুতে জেনেছি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কি, অর্থাৎ যেখানে হলো NADH2 এবং FADH2 তাকে ভেঙে আমরা কি তৈরি করব? ATP তৈরি করব, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এবং এটি একটি প্রান্তীয় শ্বসন প্রক্রিয়া, কারণ এরপরে শ্বসনের আর কোনো কিছু বাকি থাকে না। আমরা জানলাম এটি ঘটার জন্য কি প্রয়োজন? 2 ধরনের উপাদান প্রয়োজন। একটি হচ্ছে হাইড্রোজেন ক্যারিয়ার, আর একটি হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার। হাইড্রোজেন ক্যারিয়ারগুলো সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম, জেনেছি সেখানে FAD, FMN, ইউভিকুইনন, FES, এই উপাদানগুলো হাইড্রোজেন ক্যারিয়ার হিসেবে কাজ করে। ইলেকট্রন ক্যারিয়ার কারা? বিভিন্ন সাইটোক্রোমগুলো সম্পর্কে জেনেছি, তারা হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার। এবার আমরা বললাম যে এখানে 4টি কমপ্লেক্স রয়েছে, যে কমপ্লেক্সগুলো কমপ্লেক্স রোমান 1, 2, 3 এবং 4। এই কমপ্লেক্সগুলো মূলত কি করে? এই কমপ্লেক্সগুলো দিয়ে মূলত আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা তৈরি। হ্যাঁ, এখান থেকে ইনার মেমব্রেনের মধ্যে আমরা জানি যে এটি কি, এটি হচ্ছে যে ফসফোলিপিডের একটা বাইলেয়ার থাকে এর ভেতরে, ঠিক আছে? তো এই বাইলেয়ারগুলো এরকম ভাবে থাকে।
এর মধ্যে তো ফসফোলিপিডের বাইলেয়ার আছে এই ধরনের, আমরা যদি এটাকে এরকম ভাবে চিন্তা করি, বাইলেয়ার আছে। এরকম ভাবে থাকে, তোমরা একটু সুন্দর করে আরো ড্র করে নিতে পারবা এগুলো। তাহলে এবার যদি আমরা চিন্তা করি, এর মধ্যে থাকবে হলো কমপ্লেক্স গুলো। আমরা শুরুতেই কমপ্লেক্স নাম্বার 1, এটা কমপ্লেক্স, এখানে একটা কমপ্লেক্স আছে। তারপরে হলো আমরা এখানে দিলাম এটা কমপ্লেক্স 1, কম 1 লিখলাম আমরা, কমপ্লেক্স 1। এরপরে আমরা, যদিও আলোচনার সুবিধার্থে আমি কমপ্লেক্স 2টাকে এখানে লিখছি, আমাদের আলোচনা করার সুবিধার্থে কমপ্লেক্স 2টাকে আমি, কমপ্লেক্স 2টাকে আমি এখানে ড্র করলাম। এটা হলো আমাদের কমপ্লেক্স 3, এটা হলো কমপ্লেক্স 3, এটা হলো আমাদের কমপ্লেক্স 4, কমপ্লেক্স 4। মূলত এটা দিয়ে কি তৈরি আসলে, এই যে উপাদানগুলো কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3 এবং কমপ্লেক্স 4, এই উপাদানগুলো দিয়ে কি তৈরি, এই উপাদানগুলো দিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটা তৈরি, যার ভেতরে অক্সিডেটিভ ফসফোরিলেশন ঘটবে বা প্রান্তীয় শ্বসন প্রক্রিয়া এখানে ঘটবে। তাহলে কমপ্লেক্স 1 এর মধ্যে কি কি থাকে তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা বলেছিলাম NAD ডিহাইড্রোজেনেস, NAD ডিহাইড্রোজেনেস, ডিহাই সংক্ষেপে লিখলাম, এবং এর সাথে থাকবে হলো FMN, FM এবং N, এর সাথে থাকবে হলো FES। নিশ্চয়ই বুঝতে পেরেছো এই উপাদানগুলো থাকার কথা এখানে। কমপ্লেক্স 2 এর কথা তোমাদের মনে আছে, এখানে হলো সাকসিনেট ডিহাইড্রোজেনেস থাকবে, এখানে থাকবে হলো সাকসিনেট ডিহাইড্রোজেনেস, মানে ডিহাইড্রোজেনেস সংক্ষেপে লিখলাম ডিহাইড্রোজেনেস, এবং এর মধ্যে থাকবে হলো FES। এবার আমরা যদি একটু লক্ষ্য করি, কমপ্লেক্স 3 এর মধ্যে থাকার কথা ছিল আমাদের সাইটোক্রোম B, এবং এখানে থাকবে সাইটোক্রোম C1, সাইটোক্রোম B এবং সাইটোক্রোম C1। কমপ্লেক্স 4 এর মধ্যে থাকবে আমাদের সাইটোক্রোম A, আর থাকবে হলো সাইটোক্রোম A3। এই তো, তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারতেছো, একটার সাথে আর একটাকে হলো মিলাতে পারছো কোনটা কিভাবে থাকবে। মূলত এবার যে ঘটনা ঘটবে, আমাদের এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা ফাংশন হওয়া শুরু করবে হয় কমপ্লেক্স 1 থেকে অথবা কমপ্লেক্স 2 থেকে, যে কোনো একটা জায়গা থেকে এটি কি হতে পারে, স্টার্ট হতে পারে। কারণটা কি, যদি এখানে NADH2 জারিত হয় তাহলে সে কমপ্লেক্স 1 থেকে শুরু হবে, আর যদি FADH2 জারিত হয় তাহলে কমপ্লেক্স 2 থেকে শুরু হবে। কারণ NADH2 কে জারিত করার ফার্স্ট যে স্টেশনটা, ফার্স্ট কমপ্লেক্স, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই কমপ্লেক্স 1, এবং FADH2 কে জারিত করার জন্য ফার্স্ট যে স্টেশনটা সেটি হচ্ছে কমপ্লেক্স 2। তাহলে এখানে কি হবে, NADH2 এ জারিত হয়ে NAD তে পরিণত হবে। জারিত হবে কার মাধ্যমে, এই যে NAD ডিহাইড্রোজেনেস, তার প্রভাবে সে কি হবে, এখানে জারিত হবে। হলো হয়ে এখান থেকে এই যে দুটো হাইড্রোজেন রয়েছে, এখান থেকে যে আমরা দুটো হাইড্রোজেনের কথা চিন্তা করি, এই দুটোকে সে কি করবে, এই দুটোকে ক্যারি করে নিয়ে যাবে FMN এর সাথে। FMN থেকে আবার এটা ক্যারি হয়ে চলে যাবে FES এর সাথে। মজার বিষয় হলো, আমরা বলেছিলাম যে এখানে একটা উপাদান থাকে, যে উপাদানের নাম বলেছিলাম ইউভিকুইনন।
অথবা কোএনজাইম কিউ। এটি হাইড্রোজেনকে এখানে বহন করে নিয়ে গিয়ে সে হাইড্রোজেনকে কি করবে? ভেঙে ফেলবে। তো হাইড্রোজেন ভেঙে গেলে সেখান থেকে আমরা কি পাই? একটা H2 ভেঙে গেলে সেখান থেকে দুটো প্রোটন 2H প্লাস প্লাস দুটো কি পাই আমরা? ইলেকট্রন পাচ্ছি। এবার ইউবিকুইনন সে কি করবে? ইলেকট্রনটাকে ট্রান্সপোর্ট করে কোথায় নিয়ে যাবে? কমপ্লেক্স 3 তে নিয়ে যাবে। একই রকম ভাবে আমরা কমপ্লেক্স 2 এর মধ্যে কি ঘটবে এখানে? এখানে যে সাকসিনেট ডিহাইড্রোজেনেজের প্রভাবে এখানে FADH2 এটি ভেঙে গিয়ে FAD তে পরিণত হবে। এখান থেকে H2 এখানে চলে যাবে, FeS এর মধ্যে চলে যাবে বা আয়রন সালফারে চলে যাবে। সেখান থেকে সে H2 কে বহন করে নিয়ে এই জায়গায় চলে আসবে। অর্থাৎ যদি NADH2 জারিত হয় তাহলে স্টেশন এটা কমপ্লেক্স 1, যদি FADH2 জারিত হয় তাহলে স্টেশন কোনটা? কমপ্লেক্স 2। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ঘটনাটা কি। উভয়ের ক্ষেত্রেই কিন্তু হাইড্রোজেনগুলোকে কি করা? ডিহাইড্রোজেনেস মানে হাইড্রোজেনগুলোকে সেখান থেকে আলাদা করে ফেলা, আলাদা করে সেগুলো এই সিস্টেমের ভেতর দিয়ে নিয়ে যাওয়া এবং এটাকে পাম্প করে সে ভেতরের দিকে পৌঁছিয়ে দেবে। তো এই সময়গুলোর ভেতরে কিন্তু ঠিক এই লেভেল, এটা তো ম্যাট্রিক্স লেভেল, মাইটোকন্ড্রিয়ার হলো এই অঞ্চলটাকে আমরা বলছি, এটা যদি ইনার লেভেল হয় তাহলে এটা হলো ম্যাট্রিক্স, আর এর বাইরে হলো এই লেভেল, এই উপরের অংশটুকু হচ্ছে আউটার লেভেল, আউটার। একটা হচ্ছে ইনার আর এই অংশগুলোকে আমরা বলছি হলো আউটার। সো আমরা এবার চিন্তা করে দেখি যে এখান থেকে যে দুটো ইলেকট্রন যাবে এটা কোথায় যাবে। এখান থেকে এই দুটো ইলেকট্রন ক্যারি করবে, গ্রহণ করবে সাইটোক্রোম বি। সাইটোক্রোম বি থেকে ইলেকট্রন ক্যারি হয়ে চলে যাবে সাইটোক্রোম C1। আমরা এর আগেও বলেছিলাম যে ইলেকট্রন ক্যারি করার জন্য আর একটা সাইটোক্রোম আছে যে এখানে ভ্রাম্যমান অবস্থায় অবস্থান করে, সে হলো সাইটোক্রোম সি। সে আবার এই ইলেকট্রন দুটোকে ক্যারি করবে। সাইটোক্রোম সি আলাদা করে ইলেকট্রনগুলোকে সে ধরবে, ধরে ক্যারি করবে, করে সে এখান থেকে ইলেকট্রনকে পাঠিয়ে দিবে সাইটোক্রোম এতে, কমপ্লেক্স 4 গিয়ে ইলেকট্রন আবার এখান থেকে সাইটোক্রোম A3 তে যাবে। তাহলে এই যে সাইটোক্রোমের চেইন, এই সাইটোক্রোমের চেইনের মাধ্যমে কিন্তু এই ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় কি হচ্ছে? পাস হচ্ছে, এবং সেগুলো কমপ্লেক্সের ভেতর দিয়ে কিন্তু এগুলো যাচ্ছে। তো যখন স্বভাবতই এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম ভাবে ইলেকট্রন যায়, তখন এই ম্যাট্রিক্স থেকে এই মুহূর্তে কিছু প্রোটন কিন্তু পাম্প হয়ে উপরের দিকে চলে যায়। তাহলে এখানে এরকম ভাবে প্রোটন পাম্প হয়ে উপরের দিকে চলে যায়। এখানে ধরো এই লেভেলে প্রোটন পাম্প হয়ে উপরে চলে গেলে এখান থেকে হলো 4টা 4H প্লাস, ঠিক এখান থেকেও প্রোটন বেরিয়ে এই লেভেলে চলে যায় 4H প্লাস, ঠিক এখান থেকেও প্রোটন বেরিয়ে এখানে চলে যায় 2H প্লাস, এভাবে। এবার কি ঘটে? এখান থেকে এই যে দুটো ইলেকট্রন আসলো, 2 ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনের সাথে এখানে এখানে তো আমরা জানি প্রোটন থাকে, ম্যাট্রিক্সের ভেতরে তো অনেক প্রোটন থাকে। এই 2 ইলেকট্রন তার সাথে যুক্ত হয় হলো কি হাফ অণু অক্সিজেন, যুক্ত হয়ে 2H প্লাস, তারা কি তৈরি করে? পানি তৈরি করে, H2O। তারা কি তৈরি করে? পানি তৈরি করে। এবার প্রচুর পরিমাণে প্রোটন তো উপরের দিকে চলে গেছে, ফলে দুটো অংশের সাথে কি ঘটেছে এখানে? এখানে কিন্তু এই যে প্রোটনগুলো উপরে চলে গেছে, এভাবে পাম্প হয়ে ভেতরের দিকে চলে গেছে, কিন্তু এই যে মেমব্রেনটা রয়েছে, ইনার মেমব্রেন, এটার ভেতর দিয়ে প্রোটন আর ব্যাক করার কোনো সুযোগ তাদের এখানে নেই।
এই যে এই অঞ্চল থেকে, ম্যাট্রিক্স থেকে অনেকগুলো প্রোটন উপরের দিকে চলে গেল পাম্প হয়ে, কেন? কারণটা কি? কারণ হলো এখানে কি তৈরি হয়েছে, এখানে এদের মধ্যে একটা আধানের তারতম্য সৃষ্টি হয়ে গেছে। এখানে যে আধান রয়েছে সে আধানের একটা তারতম্য সৃষ্টি হয়েছে, প্রোটনের একটা তারতম্য তৈরি হয়ে গেছে। এই ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পরিভ্রমণের সময়। এবার আমরা দেখার চেষ্টা করি এই ইনার মেমব্রেনের ভেতর দিয়ে আসলে প্রোটন ব্যালেন্স করার জন্য, নিচে যে প্রোটনের ঘাটতি তৈরি হলো, এটা ব্যালেন্স করার জন্য সরাসরি এটা ভেদ করে এর মধ্য দিয়ে আসতে পারে না। তাহলে এটা আসার জন্য আমাদের একটা প্রসেস রয়েছে, সেটা আমরা বলে থাকি হলো কেমো অসমোসিস প্রসেস, যার ভেতর দিয়ে এখানে কি থাকবে, এখানে হলো লক্ষ্য করি আমরা, এখানে এইরকম একটা চ্যানেল থাকবে। এই চ্যানেলের মধ্যে কি থাকবে? এটিপি সিনথেস, এটিপি সিনথেস, এটিপি সিনথেস থাকবে এখানে। এটিপি সিনথেসের এই চ্যানেলের ভেতর দিয়েই, এর ভেতর দিয়েই এই যে আধানের ঘাটতিটা তৈরি হলো, সেই আধানের ঘাটতিটা এখানে কি হবে? পূরণ হবে। এবং এই সময়ই অ্যাডেনোসিন ডাইফসফেট একটা ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে অ্যাডেনোসিন ট্রাইফসফেট বা এটিপি তৈরি করবে। তাহলে এই যে এতগুলো ঘটনা ঘটলো, ঘটার পরে শেষ মুহূর্তে এসে আমরা দেখলাম এখানে এসে হলো অ্যাডেনোসিন ডাইফসফেট একটা ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করলো। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের এই জটিল প্রক্রিয়ার ভেতর দিয়েই কিন্তু এভাবেই এটিপি তৈরি হয়ে থাকে। এবং শেষ পর্যন্ত আমরা জানি NADH2 থেকে 3টি এটিপি এবং FADH2 থেকে 2টো করে এটিপি তৈরি হয়। কিভাবে? এখানে সব সময় হলো একটা করে এটিপি তৈরির ক্ষেত্রে সে কি করে? সে 4টা করে 4H+, 4টা করে প্রোটনকে সে কি করে? ব্যবহার করে। একটা করে এটিপি তৈরি করার জন্য 4টা করে প্রোটনকে ব্যবহার করে। তাহলে নর্মালি আমরা এখানে দেখে থাকি যে NADH2 এটা কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3 এই পর্যন্ত গিয়ে সে মোট 10টা সে প্রোটন এখান থেকে পাম্প করে উপরে নিয়ে যায় এবং এগুলোকে ব্যবহার করে সে 3টি এটিপি তৈরি করে। মূলত আধুনিক সময়ে জীববিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখি যেখানে আধুনিক সায়েন্টিস্টরা বলেছে যে মূলত প্রত্যেকটা 4টা করে প্রোটন ব্যবহার করার কারণে 2.5 এটিপি তৈরি করে হচ্ছে NADH2 এবং 1.5 এটিপি তৈরি করে FADH2। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে জানলাম যে কীভাবে ইলেকট্রন এক স্থান থেকে আরেক স্তরে যায়, সেক্ষেত্রে কমপ্লেক্সগুলো কি থাকে, হাইড্রোজেন ক্যারিয়ার কারা এবং পাশাপাশি ইলেকট্রন ক্যারিয়ার কারা এবং সাইটোক্রোমের পাম্পগুলো কিভাবে কাজ করে, শেষ পর্যন্ত এটিপি সিনথেসিস এই উপাদানটি কি করে? সে এডিপিকে এটিপিতে রূপান্তর করে ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে। তো আশা করি এরকম চমৎকার ভিডিওগুলো তোমরা আমাদের এই চ্যানেল থেকে পাবে, এখান থেকে পাবে। তো সবার সুস্থতা কামনা করে, সবার মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লেসনে। ধন্যবাদ।